সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারিখকে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে উপরওয়ালা এখন আমি, মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জাতীয় প্রেস ক্লাবে স্লোগান দেওয়া কি অপরাধ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামায়াত এনসিপির দেশকে অশান্ত করার ছক, চিন্তার ভাঁজ তারেকের কপালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাসনাত সার্জিসদের আসামি করে কারাগারে বন্দী করবেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিএনপি পেয়েছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগকে যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, তার জন্য হাসিনা বেশ কয়েকবার আবেদন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার সেই আবেদনে সাড়া দিতে অস্বীকার করে। পদ্মাপাই অভিযোগ উঠেছে, এই নির্বাচন আসলে একটা সেটিং। আওয়ামী লীগ যাতে কোনোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরতে না পারে, তার জন্য পূর্বতন সরকার প্রধান ও বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে। এই প্রসঙ্গে অনেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের মধ্যে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরছেন প্রবাসে থাকাকালীন জিয়াপুত্রের সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক। তারেকের এই বৈঠকের উদ্দেশ্যই ছিল বাহিনীর সঙ্গে একটা রফা করা, যাতে তিনি দেশে ফিরলে বাহিনী তাকে গ্রেপ্তার না করে। সেই সবুজ সংকেত পাওয়া করে তারেক জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কোনো প্রান্ত থেকে এটাও বলা হচ্ছে, তারেককে দেশে ফিরতে দেওয়া হয়েছে এই শর্তে যে তিনি আওয়ামী লীগ সুপ্রিমোকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, আওয়ামী লীগের ওপর থেকে তুলে নেবেন নিষেধাজ্ঞা। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজার একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি নিজেকে উপরওয়ালা দাবি করায় সাধারণ মানুষ ও ধর্মীয় সংবেদনশীল মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুফতি আমির হামজা বলেন, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি, সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন। হাসপাতালের দালাল চক্র ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তবে একজন মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে নিজেকে উপরওয়ালা হিসেবে ঘোষণা করাকে অনেকেই ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী বলে মনে করছেন। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে খুলে দেওয়ার দাবি জানানোর সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় জাতীয় প্রেস ক্লাবের দখলদার অবৈধ কমিটি ৫ জন সহযোদ্ধা সাংবাদিককে ক্লাব চত্বরে নিষিদ্ধ করে নোটিশ দিয়েছে। অতীতে দেখেছি জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে জামায়াত বিএনপিপন্থী সাংবাদিকরাও তাদের আদর্শগত স্লোগান দিয়েছে। তখন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকরা কমিটিতে থাকার পরও এরকম ঘৃণিত কাজ করেনি। জাতীয় প্রেস ক্লাবে স্লোগান দেওয়া কি অপরাধ? ভিন্নমত দমনে জামায়াত বিএনপিপন্থী সাংবাদিকদের এই হিংসাত্মক ও আক্রমণাত্মক রাজনীতি বন্ধ না করলে সামনে তাদের পরিণতি এর চেয়ে ভয়াবহ হতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়ন ভাঙচুর ও লুটপাটের পর তালাবদ্ধ করে রাখা হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩,২০০ সংবাদকর্মীর এই বৃহত্তম সংগঠনের কার্যালয় বন্ধ থাকায় সাংবাদিক সমাজ কার্যত তাদের সাংগঠনিক আশ্রয় ও মত প্রকাশের প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হারিয়েছে। ইউনূস যখন ২০২৪ সালের আগস্টে ক্ষমতার মসনদে বসলেন, তখন তাকে ঘিরে একটা বিশেষ বয়ান তৈরি করা হয়েছিল। বলা হয়েছিল, এই মানুষটি সৎ, নিরপেক্ষ, দেশপ্রেমিক, নোবেল বিজয়ী এক মহামানব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তিনিই নাকি একমাত্র ভরসা। সেই বয়ান গিলেছিল অনেকেই।
এখন সেই বয়ানের মোড়ক খুলে যাচ্ছে, ভেতর থেকে বেরিয়ে আসছে যা, সেটা দেখে মহানুভবতার মতো না। দুর্নীতি দমন কমিশনের দরজায় এখন শত শত অভিযোগের স্তূপ। ইউনূস সরকারের উপদেষ্টারা বিদায় নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই এই অভিযোগগুলো জমা পড়তে শুরু করেছে। রেকর্ড হবে বলে দুদকের কর্মকর্তারাও অবাক। প্রায় প্রতিটি উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। মানে পুরো সরকারটাই একটা বিশাল দুর্নীতির আখড়া ছিল বলে যা বেরিয়ে আসছে, সেটা নিয়ে আর সংশয় রাখার উপায় নেই। সবচেয়ে বড় বিষয় হল, এই সরকার ক্ষমতায় এসেছিলই একটা মিথ্যার ভিত্তিতে। বিদেশি অর্থ, ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি আর সামরিক বাহিনীর নীরব সমর্থন মিলিয়ে 2024 সালের জুলাইয়ে যে দাঙ্গা পরিচালিত হয়েছিল, সেটা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল না। সেটা ছিল পরিকল্পিত একটা কূ। নির্বাচিত সরকারকে বেআইনিভাবে উৎখাত করে একটা অনির্বাচিত গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। আর সেই দখলদারির সামনের মুখ হয়েছিলেন ইউনূস, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, যার বিরুদ্ধে এর আগেও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, আয়কর ফাঁকির মামলা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমানে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। সেই ভিডিওতে দেখা গিয়েছে বরিশাল অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসের ভিতরের একটি ঘটনা। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে টেবিল উল্টে দেওয়া হয়েছে, চলছে চেয়ার ছোড়াছুড়ি, বিচারকের টেবিলে থাকা কাগজপত্র ছুঁড়ে ফেলা হয়েছে। এরা সকলে আইনজীবী এবং এরা বিএনপিপন্থী সংগঠনের সদস্য। তাদের মূল বক্তব্য, কেন আওয়ামী লীগ কর্মীদের জামিন দেওয়া হয়েছে, এই দাবি তুলে তারা এজলাসের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। পাশাপাশি আরও একটি ঘটনাও নজরে এসেছে। সেটা হল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, ফ্যাসিস্টরা জামিন পেয়ে দলীয় কাজে সক্রিয় হলে তাহলে তাদেরকে পুনরায় গ্রেফতার করে শোন অ্যারেস্ট দেখাতে হবে। এই ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকেই বোঝানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন জেলে আটক রয়েছেন, তারা জামিন পেতে চাইলে মুচলেকা দিতে হবে যে তারা আগামী দিনে কোনোভাবেই সক্রিয় রাজনীতিতে অংশ নেবে না। অর্থাৎ জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না, জয় বাংলা বলা যাবে না। এদের সবাই যে কোনো না কোনো দুর্নীতিতে জড়িত এমনটা নয়। পুলিশ যখন তাদের সদস্যদের লাশের হিসেব বের করবেন, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম হুকুমের আসামি হবেন। হাসনাত সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা নানা রকম মঞ্চ গড়ে 2024 থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। সারা বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছেন। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরেই এই বার্তা দিয়েছেন যে তিনি তাদের কোনোভাবেই মাথায় তুলে নাচবেন না। সম্ভবত সেটা বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে এরা সরব হওয়ার চেষ্টা করেন। এদিন বাংলাদেশে পালাবদলের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে তিনি কুমিল্লা 4 দেবিদার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংরক্ষক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করেন। সেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় দৃশ্যমান হওয়ায় বিষয়টি দ্রুত উল্লেখ করে দ্রুত সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তিনি জানতে চান।